উনি সংস্কার বলতে তো কিছুই করেননি। মানে ধরেন আমি যদি জিজ্ঞেস করি, বলেন তো উনি কি সংস্কার করেছে, কি আনসার করবেন আপনি? অন্য কেউ কি আনসার করবে বলতে পারবেন না। কিন্তু উনি বক্তৃতা বলছে আমরা এতদিন যে সংস্কার করলাম, তার মানে ওনার এই কনসেপ্টটাও তো প্রপার বলে মনে হচ্ছে না। এখন একদিন পরে এসে যেহেতু ডক্টর ইউনূস বলেছেন ঐক্যমত্য ছাড়া নিয়ে আমার মনে হয় যে যার যার জায়গা থেকে সতর্ক হওয়া বা যার যার জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করতে হবে, এর কোনো বিকল্প নাই। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বা নিজেদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বা আরামায়েশের জন্য এতগুলো মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। দেশটাকে সংস্কার করার জন্য ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। ডক্টর ইউনূসকে আসলে কোনো সংস্কার করছেন নাকি সংস্কার এইটা বলেই তিনি আসলে শেষ করছেন বা এখানে সীমাবদ্ধ রয়েছেন? চোখে দেখার মতো তিনি কি সংস্কার করেছেন? দর্শক, এই বিষয়গুলো প্রশ্ন করেছেন মাহমুদুর রহমান মান্না সাংবাদিক কনক সরোয়ার টক শোতে। তিনি আরো কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো উত্তর হয়তো বা আপনি নিজেও খুঁজছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা যাওয়ার পর তারা কি করেছে, উল্লেখযোগ্য কি এমন করেছে যেটা সংস্কারের ভিতরে পড়ে, আসলে কি করেছে? আর যদি নাই করে থাকে তাহলে তারা কেন আসলে করছে না, কি তাদের বাধা? সমসাময়িক অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন আমরা কনক সরোয়ারের আলোচনা শুনবো। এবং সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার, অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান, সব মিলিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনাকেও স্বাগত। ভালো আছেন? জি মান্না ভাই, অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে। অনেকদিন পর। তো দর্শক, বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে অন্যতম মাহমুদুর রহমান মান্না, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছেন, রাজনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণ করেন, বোঝার চেষ্টা করেন। তো মাহমুদ ভাই, এই যে আওয়ামী লীগের এই যে নিবন্ধন স্থগিত করা হয়েছে গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং এই যে কার্যক্রম স্থগিত করার যে সিদ্ধান্ত উপদেষ্টাদের, ছাত্রদের দাবির প্রেক্ষিতে, আপনার বক্তব্য কি, আপনি কিভাবে দেখছেন, একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে একটু শুনি। 15 বছরের শাসনে আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, যে নির্যাতন করেছে, লুটপাট করেছে, বিরোধী দলের নেতা কর্মীদের জেল খাটিয়েছে, শারীরিক নির্যাতন করেছে, গুম খুন নিত্যদিনের ব্যাপার ছিল, আয়নাঘরের কাজগুলো সব শুনেছেন। মানুষ আওয়ামী লীগের উপরে খুবই ক্ষিপ্ত ছিল। শেষের দিকে ক্ষমতা রাখবার জন্যে ছাত্রদের যে আন্দোলন হলো নেতৃত্বে তাদের, তখন যে নৃশংসতা দেখিয়েছে, যে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে, তারপরে আওয়ামী লীগের যে আর কোনো গণতান্ত্রিক নির্বাচন করবার বা রাজনীতি করবার অধিকার থাকতে পারে এই দেশের মানুষ তা মনে করে না। এবং এই জন্যই ছাত্র জনতার বিক্ষোভ মুহুর্মুহু মাঝে মাঝেই হচ্ছিল, এবং এইবার সেটা তো তীব্র হয়েছিল। সম্ভবত সেই বিক্ষোভের স্বরূপ দেখেই সরকার এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর খুব কোনো বিকল্প ছিল বলে আমার মনে হয় না। তো মানে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বিএনপির কার্যক্রমকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বর্তমান সময়ে এসে, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগে পরে সব মিলিয়ে, অর্থাৎ ওভারঅল একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রধানতম এই রাজনৈতিক দলটির যে ভূমিকা, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধরেন, প্রথম কথা বলি, এই যে আন্দোলনে বিএনপি কিন্তু প্রথম থেকে ছিল। জি, প্রচুর নির্যাতন ভোগ করেছে, তারা কষ্ট স্বীকার করেছে, কারাভোগ করেছে। তাদের নেত্রী বেগম জিয়া, তাদের নেতা তারেক রহমান, সবাই জানেন কত রকম অত্যাচার সহ্য করেছেন। কিন্তু শেষে দেখেন আন্দোলনের নেতৃত্ব কিন্তু তাদের হাতে থাকলো না, সেটা চলে গেল। হঠাৎ করে এসে আন্দোলনে কোটা যারা করছিলেন সেই ছাত্ররা এসে নেতৃত্ব দিয়ে গেল এবং জনগণ তাদের পেছনেই দাঁড়ালো। আমি মাঝে মাঝে বিএনপির নেতাদের কথা বলেছি, আপনি এটা একটা ভাবেন যে আপনারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, জনপ্রিয় দল, আন্দোলন করেছেন,
তারপরেও আন্দোলনের পতাকা আপনাদের হাতে থাকলো না, চলে গেল ছাত্র জনতার হাতে। কেন? কারণ আমি নিজের যা দেখেছি তা থেকে যে উপলব্ধি করি, যাতে বলবো যে এই আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে দিয়ে যাওয়ার জন্য যে চূড়ান্ত লড়াইটা, যেটা ছাত্ররা শেষই করেছে, জীবন দেওয়া লড়াই। এই যে ধরেন আবু সাইদ, মুগ্ধ এবং অনেকের নাম আছে কিরকম অকাতরে জীবন দিয়েছে। না, বিএনপি সবাইকে এরকম অকাতরে জীবন দেওয়ার জন্য বলছি না, কিন্তু চ্যালেঞ্জটা তো আপনার দিতে হবে। তারা সবসময় এরকম করেছে যে আন্দোলনটা যখন চূড়ান্ত জায়গায় যাওয়ার মতো, যখন সরকারের সাথে পাঞ্জা ধরবার কথা, লড়াই হবার কথা, তখন তারা পিছিয়ে চলে গেছে। ওই যে ধরেন পার্টি অফিসের সামনে বিশাল গণসমাবেশ, সেটাকে নিয়ে গেল গোলাপবাগে। এবং 28 অক্টোবরে যেটা হলো, লক্ষ লক্ষ মানুষ, কত লাখ বলা মুশকিল, সেই বিশাল সমাবেশকে শুধু টিয়ার গ্যাস দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে 15-20 মিনিটের মধ্যে পুরো জায়গা খালি করে ফেলল। এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে অনেকটা দৌড়াতে দৌড়াতে বিএনপির মহাসচিব আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন। মানে এসব থেকে আমি বলছি যে ধরেন শেষ লড়াইটা করতে পারেনি, পরিণতির জায়গায় নিতে পারেনি। এই কারণে তারা আন্দোলন থেকে দূরে চলে গেছে। আন্দোলনের মধ্যে একটা কথা হচ্ছিল, সবসময় জনগণ বলছিল, লড়াই তো জীবনে কত করলাম, বাংলাদেশের মানুষের কি লড়াইয়ের সংখ্যা গণাগুনতি আছে? তো এত লড়াই করে তো লাভ হয় না কিছু, যে লাভ সেই কুদু। আমরা তখন বলেছিলাম যে না, আমরা শুধু সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা সমাজ পরিবর্তনের লড়াই করব। সেই বিবেচনা থেকে সংস্কারের কথা আসলো। এই সংস্কার নিয়েও বিষয়টি এরকম হলো যে বর্তমান সময়ে যখন সংস্কারের চর্চা হচ্ছে, সংস্কার কীভাবে করাবে, করতে হবে, তখন বিএনপি সংস্কারের চেয়ে বিএনপিকে বেশি ফোকাসে নিয়ে আসলো। নিশ্চয়ই নির্বাচনের জন্যই লড়াই করেছিল, মানুষ রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই করেছিল, সেটা তো নির্বাচনের মাধ্যমেই। কাজে নির্বাচনের দাবি তারা করবে, কিন্তু মানুষের কাছে এরকম করে প্রতিমান হলো যে বিএনপি আসলে সংস্কার বাদ দিয়ে, লড়াই বাদ দিয়ে কেবল ভোট চায়, তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায়। এটাও তাদের উপর জনগণের আস্থার পরিমাণ কমিয়ে দিল। বর্তমান সময় এরকম হয়েছে যে মানে প্রায় ধরেন প্রতিস্থাপন করার মতো হচ্ছে, আগে সংস্কার আগে ভোট। অথচ নর্মালি ব্যাপারটা পরস্পরের প্রতিপক্ষ নয়, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলবেই। আপনার ন্যূনতম সংস্কার করে একটা ভালো নির্বাচন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা করতে চাই আমরা। তার জন্য যেটুকু সংস্কার সেটা তো করতেই হবে, আরও বেশি যদি করতে পারেন করবেন, কিন্তু ওইটুকু ন্যূনতম করতে হবে। কিন্তু সেটা নিয়েও পর্যন্ত বিতর্ক হয়েছে। মনে হচ্ছে যে দেশে এখন এক ধরনের বিভাজন নতুন করে হচ্ছে, নির্বাচন নাকি এখনই নির্বাচন নয়, কখন, এবং সংস্কার নাকি সংস্কার শেষে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন। এই ধরনের বিষয় নিয়ে যে বিভক্তিটা হয়েছে, তাতে বিশাল জনপ্রিয় দল বিএনপি আগের তুলনায় প্রশ্নের সামনে বেশি পড়েছে। এবং এই যে সংস্কারের আন্দোলন, সেই জায়গাতেও বিএনপি তার বুদ্ধিমত্তা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র বদলাবার, যেহেতু তারা ক্ষমতায় কয়েকবার ছিল, পদ্ধতি, পথ, প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার জন্য জনগণকে সংঘবদ্ধ করতে, এইখানেও তারা নেতৃত্বের জায়গায় থাকতে পারত। কিন্তু সংস্কারের নেতৃত্ব এখন অন্তর্বর্তী সরকার দিচ্ছে, বিএনপি নয়। মানে সবগুলো থেকে এইরকম করেই আমি বলতে পারি, বিশাল বপুনে হাতি যেমন বনের রাজা নয়, সেরকম বিশাল শরীর, বিশাল সংগঠন নিয়েও বিএনপি বাংলাদেশের রাজনীতির কর্ণধার নয় এখন। মানে সব জায়গায় একটা রং ডিসিশন, একটা রং স্টেপের কথা আপনি ইন্ডিকেট করছেন। মানে যে নেতৃত্ব বিএনপির হাতে থাকার কথা ছিল, বা ধরেন যথাযথ সিদ্ধান্ত না নেওয়ার কারণেই তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। তো বা ধরেন অনেক জায়গাতে সিদ্ধান্তই নাই হয়তো। এই যে আওয়ামী লীগের আপনার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এইটাই জনগণের দাবি ছিল একদম ডে ওয়ান থেকে। জি,
5 আগস্ট থেকে এবং তারও আগে, মানে অনেক সময় আমি যেমন একদম 5 তারিখ থেকে এই কথা বলেছি। ছাত্রলীগ যখন ব্যান করেছে তখন স্পষ্ট বলেছি পিতা হলেন অপরাধী, তার দোষে শিখ তার সন্তান মানে ছাত্রলীগ শাস্তি পেল, কিন্তু পিতার কোনো শাস্তি হলো না। এই শাস্তি তো তাদেরও হওয়া উচিত। যাই হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না সেখানে তারা বলছে জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবার তো কোনো প্রক্রিয়া নেই, কোনো গণভোট নেই, তাদের মতামত আলাদা করে জানবার উপায় নেই। কথাটা বায়বীয় হয়ে গেল। তাতে করে লোকে মনে করলো ওরা আসলে চায় না, ইন্ডিয়া মানা করে দিয়েছে, এই কারণে ইন্ডিয়ার সাথে খাতির করে ক্ষমতায় যেতে হবে বলে ওরা এখানে আপোষ করছে। এই ধরনের বিভিন্ন জায়গাতে তারা প্রশ্নের মধ্যে পড়েছে যেগুলো খুব ক্যাটেগরিক্যালি বলে নাই, ক্লিয়ারলি বলে নাই। এখন ব্যান হবার পরে তারা বলল বিলম্বে হলেও সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো যারা বোঝে শোনে খবর রাখে তারা হাসে, বলে কি ওরা তো কোনোদিন এটা চাইলই না, বললই না, কিন্তু এটা কিরকম করে বলে, এইরকম কথা বলছে আর কি। ফলশ্রুতি হয়েছে যে এখন পর্যন্ত ধরেন ভোটের বাজার যদি বলেন, এখন তো প্রতিদ্বন্দ্বী নাই বিএনপির ওই অর্থে, কিন্তু যদি জনগণের আস্থার ব্যাপার বলেন তাহলে বিএনপি জনগণের প্রশ্নবাদী জর্জরিত আছে এখনো। তো এখন বিএনপির কি করণীয় কি, অর্থাৎ আপনি কি 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 দেখছেন সামনের সময়টা? ধরেন বিকল্প তো কোনো দল এখন আর নাই ওইভাবে বৃহৎ দল যে সম্মিলিতভাবে এককভাবে দেশ শাসন ক্ষমতা চালাবে। বিএনপির এখন করণীয় কি, কি মনে করেন আপনি? কনক, আপনি তো জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং শেষের দিকে এসে তাদের দলের নেতা তারেক রহমান বলেছেন যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা ক্ষমতায় গিয়ে যৌথভাবে বাস্তবায়িত করব। এই জন্য আমরা একটা জাতীয় সরকার করব, জিতুক হারুক যে নেতাদের দরকার তাদের নিয়ে আমরা করবো, এটা উনি এখনো বলছেন। যাই হোক, এখন ক্ষমতায় তারা আমাদের নেবেন না কাঁদে দেবে সেই বিতর্কের জন্য বলছি না। আমি বলছি এই অর্থে তাদের একটা কমিটমেন্ট আছে পাবলিকলি, কিন্তু তারপরেও মানুষ এটা বলছে। বিএনপির প্রথম কাজ হচ্ছে তাদের আচরণ এবং উচ্চারণের মধ্যে একটা সঙ্গতি আনা এবং তার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা, তাদেরকে বোঝানো যে সত্যি সত্যি তারা কি বলেন। একদম কোনো সন্দেহ নেই, আপনি যেটা বললেন দেশে তো বিএনপির বিকল্প নেই এখন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন একটা দল। এই দল যদি এখন নিজেকে একটা লক্ষ্যে আদর্শের ভিত্তিতে কি বলে নিয়ম কানুন শৃঙ্খলার মধ্যে দিয়ে সংগঠিত করে, তাহলে দেশে অনেক কিছু পেতে পারে, এবং সেটাই এখন বিএনপি করা উচিত। এই কথা যদি আপনি বলেন তো ধরেন বিএনপি যে কেউ বলবে আমরা তো তাই করছি। আপনি দেখেন না আমাদের যাদের নামে চাঁদাবাজি অন্যের কিছু অভিযোগ আসছে, এরকম ১৫০০ নেতা কর্মীকে আমরা বহিষ্কার করেছি। তারা সেটা করেছে, কিন্তু করবার পরেও সেই ডিসিপ্লিন তাদের মধ্যে আসছে না কেন? এটা তো তারা বুঝবে, দলের ভেতরটা তারা দেখে। সেটা যতই আমার সাথে সম্পর্ক থাক বা আপনার সাথে থাক, আপনি ভেতরটা দেখতে পান না, কারণ আপনি ভেতরে নাই। এটাও আমি তাদেরকে বলেছি, এটা আপনাদের বুঝতে হবে। তারেক রহমান বলছেন তারপরে শুনছেন এটা, তাহলে দলটা চলবে কিরকম করে? অথচ তারেক রহমানকে সবাই খুবই ভক্তি করে, মানে ভয় করে, শ্রদ্ধা করে, তার কথা শুনবে না কেন? তার মানে দলটার শুরুটা এমন করে হয়েছে যে যেইখানে হয়তো ক্ষমতাকে মুখ্য মনে করা হয়েছে, যেখানে হয়তো মনে করা হয়েছে ক্ষমতা মানেই দাপট, ক্ষমতা মানে সেটা একটা দেখাবার জিনিস, ক্ষমতা মানে উপভোগ করবার জিনিস, ক্ষমতা মানে যে সেবা করবার উপকরণ, হাতিয়ার হতে পারে, হয়তো সেরকম করে বুঝে নেই। এগুলোর যদি একটা ইনডক্ট্রিনেশন, আদর্শিকীকরণ লাগে, সেটা এখনো বিএনপি করতে পারে। আমি মনে করি বিএনপি 1 বছর সময় যদি পায়, সেই যদি পাবে তো নির্বাচনের মধ্যে পুরা দলকে ঢেলে সাজানো সম্ভব। আর এটা করলে দেশ বাঁচবে, অনেক দিক থেকে লাভবান হবো আমরা। আর অন্তর্বর্তী সরকারের মুভটাকে আপনি কি মনে করছেন? তাদের কার্যক্রম যেভাবে যাচ্ছে তারা, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি? কারণ আমরা
যা দেখছি যে ডক্টর ইউনূসের আলোয় সবাই আলোকিত হচ্ছেন আর কি। ডক্টর ইউনূসের কর্মকাণ্ডটাই সবার সামনে। এর বাইরে আপনার হয়তো অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, দুই একজনের ব্যাপারে কিছু কার্যক্রম আমরা দেখছি দৃশ্যমান, কিন্তু বাকিদের ব্যাপারে কিন্তু জনগণের আস্থাও কম, তাদের কোনো অ্যাক্টিভিটিও নাই, তাদের ব্যাপারে সবারই এক ধরনের নেগেটিভ অবস্থান। তো আপনি কি মনে করেন এই অন্তর্বর্তী সরকার, তাদের উপদেষ্টা সব মিলিয়ে পর্যবেক্ষণ কি করণীয়? তো আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, মানে শুরুটাই আপনার কাছে মনে হবে যে আমি একটু নেগেটিভলি স্টার্ট করলাম। ইন আ সেন্স কথাটা ঠিক। কেন? ধরেন আমি শেখ মুজিবুর রহমানের উদাহরণ দিচ্ছি, কি অসাধারণ জনপ্রিয় ছিলেন, তার সময় জনপ্রিয় ডক্টর ইউনূস হননি। সেই শেখ মুজিবুর রহমান ৩.৫ বছর পরে কি করুণ মৃত্যুবরণ করেছেন। ওই যে প্যাট্রিয়ট কবিতার মধ্যে আছে না, দাস আই এন্টার দাস আই গো, ইটস লাইক দ্যাট। তো ডক্টর ইউনূসেরও এখন হয়েছে কি একটা জনপ্রিয়তার তুঙ্গে আছেন, এবং জনপ্রিয়তার তুঙ্গে আছেন কেন? একটা হেটেড, চূড়ান্তভাবে ঘৃণিত একটা স্বৈরাচারের পতনের পর উঠে এসছেন। কেউ দেখতে চাচ্ছে না ওনার অতীতের ভূমিকা কি ছিল, উনি কি আন্দোলনে কত দূর চিনিতে, কোনো প্রশ্ন করছে না, প্রশ্নাতীতভাবে তাকে দিচ্ছে। এবং একই সাথে খেয়াল করবেন ডক্টর ইউনূস ইজ এ হিউজ পার্সোনালিটি, নোবেল পেয়ে অন্য কিছু মিলে এমন যে তাকে প্রশ্ন করতে অনেকের ভয় লাগে, আমি কোনো অন্যায় করে ফেলছি কিনা। এইটা চলছে, আমি বলবো এখনো চলছে, তবে কথা কিছু কিছু হচ্ছে। রাজনীতি যদি করেন, গভর্নেন্স ইটসেলফ ইজ পলিটিক্স, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন আমি তো রাজনীতি করছি না, আমি দেশের কাজ করবার চেষ্টা করছি, দেশের ভালো করছি, আপনি আওয়ামী লীগকে ব্যান করলেন, এটা পলিটিক্যাল না? এই সিদ্ধান্ত ভালো মন্দ ইত্যাদি বিভিন্ন রকম দিক তো থাকবে, সমালোচনার দিক থাকবে। কাজে আপনি যতই আন্তরিক হন না কেন, রাজনীতি আপনাকে স্পর্শ করবেই, রাজনীতির সমালোচনা আপনাকে ধরবেই, এবং সেগুলোর প্রপার আনসার থাকা চাই। But this government is not at all political. ডক্টর ইউনূস নিজেও রাজনীতি খুব পছন্দ করেন বলে মনে হয় না। দেখেন, এখন পর্যন্ত ডক্টর ইউনূস কিন্তু রাজনীতিবিদদের সাথে খুব মন খুলে কোনো কথাই বলেননি। এই যে সংস্কার নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, উনি তো সংস্কার নিয়ে কারোর সাথে কথা বলেননি। কত ডিফারেন্স দেখা যাচ্ছে, হুমকি দেওয়ার মতো করে কথা বলছে অনেকে, উনি এগুলো কারোর সাথে নেগোশিয়েট করবার বা একটা সন্ধি করার জন্য চেষ্টা তো করেননি। মানে তখন আমার মনে হয় কি, ওই যে উনি একবার পার্টি করতে এসেছিলেন না, নাগরিক শক্তি করতে পারেননি, তো ফেল করে চলে গেছেন। এইটা এখন কেউ সামনে আনছে না, আমি আনতে চাচ্ছি না, কিন্তু আমি বলছি, আমি যদি বলি ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন, কনক আপনার হয়তো মনে আছে, ডাইরেক্ট টিচার, এবং ওনাকে আমি প্রগাঢ় মানে ভক্তি করি, ভালোবাসি। কিন্তু তারপরেও এটা তো ঠিক, মানে বেস্ট অফ এ ক্রিকেট প্লেয়ার, তাকে যদি আপনি ফুটবল খেলতে দেন, ও কি পারবে নাকি? সো ডক্টর ইউনূস যে নিজে বলেন, আমি এবং আমার সাথে যারা যারা উপদেষ্টা আছেন, এরা তাদের নিজেদের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে খুবই সাকসেসফুল, আমি এগ্রি করি। কিন্তু যেখানে আপনি এসছেন সেটা তো আপনি জানেনই না, ফলে ওইটা আপনি পারছেন না। কি হয়েছে, পলিটিক্যালি ডক্টর ইউনূসের কিন্তু কোনো শক্তি নাই, সাপোর্ট যেটা আছে পাবলিকের সেটা হিউজ, বাট সুপারফিশিয়াল, স্ট্রাকচার নয়। এটা কোনো একটা ক্রাইসিসের মধ্যে পড়লে কোনো কাজেই লাগবে না। যদি একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েন, ওটা সাংগঠনিকভাবে কোনো কাজে লাগবে না। মানুষ বা রাজনৈতিক দলগুলো চূড়ান্ত ঐক্য দেখিয়েছে, কিন্তু এখন তো তারা প্রশ্ন করছে, এখন আপনি বিতর্কিত সিদ্ধান্তের মধ্যেও যাচ্ছেন, ফলে ওই প্রশ্নগুলো হচ্ছে। নির্বাচন দেন, নির্বাচনের রোড ম্যাপ দেন, আপনি নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছেন না। রোড ম্যাপ দিলে কি ক্ষতি হয় আমি এখন পর্যন্ত বুঝলাম না। রোড ম্যাপটা কি, আপনি ডিসেম্বরের বদলে জুনেই যদি করেন ধরেন, তো জুনে বা তার আগে মাস মেতে আপনি বললেন এই তারিখ থেকে এই তারিখের মধ্যে হতে পারে, এইভাবে হবে, এইটা বলার মধ্যে কি তার বিরাট কোনো ক্ষতি হবে? আমি তো দেখি না, কিন্তু বলছেন না, না বলাতে সংশয় হচ্ছে। তারপরে এই যে ধরেন কি বলে হিউম্যান করিডোর, কারোর সাথে কথা না বলে বলেছেন আমরা নীতিগতভাবে একমত হয়েছি। প্যালা স্পেকুলেশন চলছে দেশের মধ্যে, এবং তার মেলার ডালপালা আছে। এত কথা বলবার পেছনে কোনো আমি মূল কথা বলছি,
যে বিশেষ পরিস্থিতিতে অসাধারণ জনপ্রিয়তার মাথায় পা দিয়ে তিনি ক্ষমতায় গেছেন, সেই বিশেষ পরিস্থিতি তো থাকবে না, এখন নাই, আরো খারাপ হবে। তখন কিন্তু উনি ওই রকম করে রেইন করতে পারবেন না, ওরকম করে শাসন করতে পারবেন না, কর্তৃত্ব করতে পারবেন না। ওইটার একটা ভয় আছে। ক্রাইসিস তো কিছু কিছু হচ্ছে। রোজার আগে যেরকম করে দাম কমেছিল, এখন তো দাম বেড়েছে অনেক কিছু, অসাধারণ বাড়ি নেই, কিন্তু এটা বোঝা গেছে যে উনি কোনো জাদু দিয়ে দাম কমাননি। দাম বেড়ে গেলে এখন তিনি কন্ট্রোল করতে পারছেন না। উনি তো কোনো যানজট কন্ট্রোল করতে পারেনি, ও বহু জায়গা আছে কিছু করেনি। আর একটা কথা আমি বলি, আমি আজকেও আপনার এখানে বলি, উনি সংস্কার বলতে তো কিছুই করেননি। মানে ধরেন আমি যদি জিজ্ঞেস করি, কারণ বলেন তো উনি কি সংস্কার করেছে, কি আনসার করবেন আপনি? অন্য কেউ কি আনসার করবে বলতে পারবেন না। কিন্তু উনি বক্তৃতা বলছে আমরা এতদিন যে সংস্কার করলাম, তার মানে ওনার এই কনসেপ্টটাও তো প্রপার বলে মনে হচ্ছে না। এখন একদিন পরে এসে যেহেতু ডক্টর ইউনূস বলেছেন ঐক্যমত্য ছাড়া আমি কোনো সংস্কার চাপিয়ে দেব না, তার ঐক্যমত্য তো হচ্ছে না। দেখেন ছোট ছোট বিষয় 166টা পয়েন্টের মধ্যে 100 মনে করেন 50টা পয়েন্ট ঐক্য হয়েছে, তাতে কি? এরা বলছে বিচার কমপ্লিট না হবে আমরা নির্বাচন হতে দেব না। তো ওইটা মিটাতে হবে। তো এইখানে টার্ম 2 টার্ম থাকবে না 3 টার্ম থাকবে, এই বিতর্ক মিটা যাবে। এইরকম যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আপনাকে ভোট করা আটকাবে না, কিন্তু এই প্রশ্ন বিচার হতে হবে, সংস্কার আগে করতে হবে, মানে একটা জেদের মতো করে, কিংবা এই খুনের বিচার হতে হবে, এগুলো যখন আসবে না সামনে, তখন আপনি এখানে কোনো ঐকমত্য পাবেন না। ওই জায়গাগুলো নিয়ে কি করবেন সেটা বলেনি, ফলে একটা অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা মানে সংস্কার হবে কদ্দূর, অ্যাটল কি হবে, ঐক্য কি হবে, ঐক্যমত্য কি হবে, চার্টার কি হবে, জুলাই চার্টারের তো কিছুই হয়নি এখনো, কিন্তু আপনি বলছেন জুলাই চার্টার হবে এবং বলছেন এত সুন্দর নির্বাচন করব সারা দুনিয়া অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে। আমরা সেরকম কোনো সিম্পটম দেশের মধ্যে দেখছি না। আমরা দেখলাম দলগুলোর মধ্যে বিভাজন হচ্ছে, এবারে খুব স্বাভাবিক, নির্বাচন হলে দলগুলো আলাদা আলাদা তাদের বক্তব্য দেবে না, বক্তব্য দিতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হবে না, নির্বাচন দিয়েও বলবেন আগের মতো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, সেটা তো সম্ভব না, ওটা হচ্ছে না। এই কারণে এই সংকটের সুর শোনা যাচ্ছে। এটা কতদূর হবে তা জানা যায়নি। খেয়াল করেন, এই যে আপনার হলো, এই আওয়ামী লীগ বাতিল হল, কার্যক্রম নিষিদ্ধ হলো, ওই শাহবাগ চত্বরের স্লোগান কি হয়েছে, গোলাম আজমের বাংলায় ইত্যাদি, তারপরে শফিকুর রহমানের বাংলায়, মানে এগুলো কিন্তু একটা বার্তা দিচ্ছে। এই ধরনের বার্তা তারা দিয়েছে। আপনি বাঙালি কালচারের উপরে হাত দিয়েছেন, তো কিরকম হাত দিয়েছেন? টিপ পড়েছে তো তাকে হেনস্থা করেছেন, মানে কাপড় কিরকম পরেছে, কেন বোরখা নাই সেজন্য ধরেছেন। এইরকম বিভিন্ন কালচারাল দৃষ্টিভঙ্গি নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়েও কিন্তু ভেতরে ভেতরে কথা হচ্ছে। এইটা কি চলছে? আমরা কি একটা হাত থেকে আর একটা হাতের হাত চলে যাচ্ছি? এরকম হচ্ছে কোন ধরনের? তো এগুলোর কোনো জবাব তো নাই, ডক্টর ইউনূসের কোনো আনসার নাই। হি ইজ নট গাইডিং দ্য কান্ট্রি পলিটিক্যালি, এটা খেয়াল করবেন। রাজনৈতিক সাংস্কৃতিকভাবে তিনি কিছু করছেন না, বা যাই তিনি করছেন উনি ওরার মতো করছেন, উপদেষ্টারা তাদের নিজেদের মতো করছেন, কাউকে তিনি গাইড করছেন বলে আমরা শুনি না, উপদেষ্টাও বলেন না, উনি আমাদের কোনো কাজে হস্তক্ষেপ করেন না, তারা খুশি, কিন্তু আমরা দেখছি কিছু গাইডই করেন না। এবং পুলিশ কোনো উন্নতি হয়েছে? হয়নি। সিভিল ব্যুরোক্রেসি কোনো উন্নতি হয়েছে? হয়নি। আজকে আমি এই জায়গায় বিচার বিভাগের প্রশংসা করতে গেছি, তারা আমাকে অন্তত 10টা উদাহরণ দিয়ে বললেন এগুলো কি আপনি জানেন? আমি আসলে জানি না। তারা বললেন এগুলো তো হচ্ছে। তার মানে ওই জায়গা যেগুলো নির্বাচন করবার জন্য পুলিশ থাকবে আপনার একদম সলিড, মানে যারা নিজেরা কমিটেড সেই রকম ডেমোক্রেসির প্রতি, বা অন্তত ঘুষ দুর্নীতি করবে না, ভোটের সময় অন্তত ভালো থাকবে, এই রকম একটি ইলেকশন কমিশন লাগবে। এগুলো কিছুতেই হাত দেওয়া হয়নি। তাহলে কি হবে শেষ পর্যন্ত?
যদি না মেলে, উনি না মেলাতে পারেন, এগুলো হলো না, তার মানে ওই যে উনি বলেছেন আমার কথা না শুনলে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, এরকম হবে? তার মানে ভোট কি হবে? পুরা বিষয়টা মানুষের প্রশ্নের মানে মাথার মধ্যে প্রশ্ন আছে, সংশয় আছে, শঙ্কা আছে, এটাই সত্যি। ওই ওই জায়গাটাতে মান্না ভাই আমারও আপত্তি আছে যে আপনার যে আমার কথা না শুনলে আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, আমার কথা না শুনলে আমি সব ছেড়ে ছেড়ে চলে যাব। আপনার কথা কেনই বা আমার শুনতে হবে, আপনি কেনই বা ছেড়ে যাবেন, আপনার সব কথাই আমার শুনতে হবে? মানে এটা তো কোনো কথা হইতে পারে না। তো এখন আপনি যেটি বলছিলেন যে ইউনূস সাহেব যখন আপনাদের সঙ্গে কথা বলে উনি মন খুলে বলেন না, তো আপনাদের সঙ্গে অনেক মিটিং হচ্ছে, ঐক্যমত্যের মিটিং হচ্ছে, বেশ কয়েক দফা মিটিং হলো ওনার সাথে। তো মানে কোথায় জটিলতাটা, কোথায় আপনি মনে করেন এখনো মানে মাঝখানে কি কেউ কোনো অন্য রকমের কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বা কোনো কিছু আপনার চোখে পড়ে কিনা? না, আমার চোখে ওরকম পড়বার সুযোগ তো নাই, কিন্তু আপনি প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদের চলে যাওয়াটা দেখেন। হাউ কুড ইট বি পসিবল বলেন আমাকে? কোনো এক্সপ্রেশন হতে পারে এটা? উনি নাকি লুঙ্গি পরে, হাফ হাতা শার্ট পরে কিরকম করে বুক জড়িয়ে গেছেন, গিয়ে ভিআইপি লাউঞ্জে গিয়ে তার আগে ড্রেস চেঞ্জ করে ঢুকেছে, তারপরে চলে গেছেন। তো ভিআইপি লাউঞ্জ থেকে ইমিগ্রেশন হলো কিভাবে? ইমিগ্রেশন হলো কিভাবে? আর ওনার তো রেড পাসপোর্টই বাতিল হয় নাই, উনি তো এখনো রেড পাসপোর্টই আছেন। অথচ তার দাবি তো মার্ডার কেস। মার্ডার কেস। তাহলে কি চলছে? এখনো পর্যন্ত স্পিকার কোথায় আছেন? প্রত্যেকের মুখে মুখে শুনবেন ক্যান্টনমেন্টে থাকে, যাকে জিজ্ঞেস করো তো ক্যান্টনমেন্টে আছে, অনেক নেতাই আছে এখনো বলছে। সিভিল ব্যুরোক্রেসি এখনো আগের মতোই দাপটে আছে। পুলিশগুলো কারো কথা শুনে না ঠিক মতো, তারা মনে করে নেক্সট তো বিএনপি ক্ষমতায় আসবে, ওদের সাথে খাতির করে। মানে ওই অর্থে সংস্কারের কোনো সুফল, মানে সংস্কারটাই তো অনেক কিছুই হয় না, এগুলো চর্চা হয়েছে। আমি একটা জিনিস বলি, ধরেন এই এতগুলো কমিশন করেছে আমাদের, কমিশনগুলো প্রস্তাবনা যে দিয়েছে এগুলো খুব সুন্দর, ওয়েল ড্রাফটেড, বোঝা যায় পড়াশোনা করেছেন, আন্তরিকতা এদের দেখেছেন, কিন্তু এটা যে খুব আসর ফেলছে তেমন হচ্ছে না। আর বিচারটা তো অনেক স্লো, তাই না? বিচারের প্রক্রিয়া বা সবকিছু মানে এত কারেন্ট একটা বিচার তো শুরুই হয় না, হুম বিচার তো শুরুই হয়নি। আপনার দ্রুত বিচার যদি করে তা আপনি ট্রাইব্যুনাল আরো 5টা করতেন, আপনি ইনভেস্টিগেশনের পরিমাণ আরো বাড়িয়ে দিতেন। এই 8 মাস 9 মাস ধরে একটা বিচার করা যাবে না, এটা তো কোনো কথা না। দৃশ্যমান তো হতেই পারতো, করে নাই। কিন্তু আবার আমি বলি, অদ্ভুত একটা পরিস্থিতি বিরাজ করছে যে মানুষ এখনো সরকারকে দিয়ে, মানে সবসময় রাজনীতি যেটা হয়েছে না, সরকারি দল বিরোধী দল, এখানে সরকারি দল তো নাই, তাহলে বিরোধী দল কোনটা তাও বোঝা যাচ্ছে না। তো বিরোধী দল কোনটা? মানে এইরকম একটা বায়ু বয় অবস্থা আছে, আমি এটাকেই ডেঞ্জারাস মনে করি। আপনার কোনো পরামর্শ বা আপনার কোনো বিষয় পর্যবেক্ষণ? আমি 2 জনের কাছে পরামর্শ দেব বিশেষ করে। একটা হচ্ছে ধরেন অন্তর্বর্তী সরকারকে, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে, ওনারা উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য যেটা বলেছেন সেটা স্ট্যাবলিশ করার চেষ্টা করুন। প্রথম হচ্ছে যা এখনকার সময় প্রয়োজন, সেটা হচ্ছে একটা ভালো ইলেকশন। তার জন্যে যতখানি দরকার ততখানি সংস্কার, তার জন্যে দরকার পুলিশের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার এবং অ্যাডমিনিস্ট্রেশন। এই 3টা জিনিস আগামী 3 মাসের মধ্যে করা যাবে না এরকম আমি মনে করি না। কিন্তু তারপরে আমি সবসময় বলেছি কতদিন লাগবে সেটা তারা বলুক। আপনি বলছেন আপনি খুবই ভালো একজন প্রধান বিচারপতি দিয়েছেন, খুবই ভালো একজন আইজিপি দিতে পারেন না? খুবই ভালো একজন প্রিন্সিপাল সেক্রেটারি দিতে পারেন না? আমি এই প্রিন্সিপাল সেক্রেটারি ভালো বন্ধু সেটা বলছি না, আমি বলছি
সেক্রেটারি তো এখনো বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে, সেইটা সরকার যেন করে। 2 নম্বর বলছি, ডিসকোর্স উইথ দি স্টেক হোল্ডার্স, অংশীদের সাথে সংলাপ যোগাযোগ বাড়ান, কথাবার্তা বলেন, বেশি করে নৈকট্য বাড়ান এবং একটা ঐক্যমত্য গড়বার চেষ্টা করেন। দ্বিতীয় কথাটা আমি বলবো বিএনপিকে, দেখেন সবকিছু যদি ঠিকঠাক মতো যায় তাহলে বাংলাদেশের মানুষ বলবে ক্ষমতা তো আপনাদের কাছেই যাবে। খালি ক্ষমতা পেলেই হয় না, পেলেই ক্ষমতা ভোগ করা যায় না। শেখ হাসিনা শেষ পর্যন্ত তো ক্ষমতা ভোগ করতে পারেন নাই, যন্ত্রণা নিয়ে বিদায় দিয়েছেন, পালিয়ে গেছেন। আপনারাও যদি মনে করেন সম্মানের সাথে দেশ চালাবেন, যতখানি সম্ভব পরিস্থিতিটাকে উপভোগ করবেন এবং দেশের মানুষকে উপভোগ করতে দেবেন, তাইলে আপনাদেরকেও সংস্কার করতে হবে, আপনাদের অ্যাটিটিউডে বদল করতে হবে, আপনাদের সিস্টেমের মধ্যে বদল আনতে হবে এবং সেই সংস্কার যেটা একটা ভালো নির্বাচন ডেফিনেট করে সেটা করবার জন্য আপনাদেরও এগিয়ে যেতে হবে। তারপরে যখন ক্ষমতায় আসবেন আগেই কমিটমেন্ট করে আমি এটা করব, মানুষ যাতে বিশ্বাস করে দেশটা বদলে যাবে। আমি মনে করি এই দুটো জিনিস হলেই দেশটা বদলাবে, জানি না এখন কি হবে। দেখা যাক। আর আসলে গত 9 মাসে তো ধরেন শেখ হাসিনার নিয়োগকৃত লোকজন, শেখ হাসিনার অনুসারী লোকজন, শেখ হাসিনার দ্বারা সুবিধাভোগী লোকজন, তারা এখনো সকল কি পয়েন্টেই বসে আছে। সেই জায়গাগুলো তো সরকারের কোনো মনোযোগ নাই, যেটা আরেকটা আনস্টেবিলিটি তৈরি করছে। আমি আমাদের মনে হয়, আপনার কি মনে হয়? জি 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 বটেই বটেই, কারণ শেখ হাসিনার অনুগত যারা, তারা তো এই গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করতে চায়, ভেরি সিম্পল। এটা তো আর যুক্তি করার দরকার নেই, তো এটা দেখছি আমরা, এবং সেটা তারা বদলাতে পারে না। বিশ্বাস করবেন আপনি, 2-1 উপদেষ্টাকে জিজ্ঞেস করলে আমাকে বলেছে কি, ভাই 15 বছর ধরে যেটা তৈরি করেছে। আমি বললাম লতিফুর রহমান 6টার সময় দায়িত্ব নিয়ে রাত 9টার মধ্যে 15টা সচিব বদলে দিচ্ছে, সবগুলো সোজা হয়ে গেছে। আপনারা কি করেন 9 মাস ধরে? বুঝতে পারেন না এগুলো আর কি, কিন্তু ওগুলো তো আনসার নয়। আপনি বলেন ইউ আর দি বস, বাকি যেগুলো সেগুলো তো আপনার কর্মচারী, কর্মকর্তা যাই বলেন, বাট দে আর আন্ডার ইউ। তারা আপনাকে না শুনে কিভাবে টিকতে পারে? কেন আপনি ঠিক করতে পারবেন না? মানে আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়। বলতে পারেন আপনি তো ভাই জীবনে এইসব জায়গায় যান নাই, ক্ষমতায় ছিলেন না, আপনি কি বুঝবেন? ঠিক আছে শুনলাম, কিন্তু বিশ্বাস করছি না আপনার কথা, কারণ আমি দেখছি তো পৃথিবীর ইতিহাসে এরকম আছে একেবারে ইনএক্সপিরিয়েন্স লোকজন ক্ষমতা গিয়ে দেশ ভালো চালিয়েছে। তা আপনারা পারেন না কেন? আপনারা তো এক্সপিরিয়েন্স, আপনারা নিজ নিজ জায়গাতে সফল এক একজন, তো পেশায় সফল হয়েছেন, এইখানে হতে পারেন না, তার মানে প্রপার অ্যাটেনশন দিতে পারছেন না, পারফেক্ট অ্যাটেনশন দিতে পারছেন না। আর মান্না ভাই, বড় কথা কি, আমার কেন যেন মনে হয়, আমরা তো খুব কাছে থেকে অবজারভেশন করছি সবকিছু, জুলাই বিপ্লবটা যে কারণে হয়েছিল, অর্থাৎ এই চেতনা থেকেই সরকার সরে গেছে। যারা এটার বেনিফিশিয়ারি, যারা ক্ষমতায় বসে পতাকা উড়াচ্ছেন, প্রোটোকলের মধ্যে ঢুকছেন, তারা এখন ওই মজা নিচ্ছেন। তারা আসলে এই বিপ্লবের যেই স্পিরিটটা, এটা থেকে তারা ক্রমশ সরে যাচ্ছেন, এটা আমার মনে হচ্ছে। আপনি কতটুকু একমত হবেন আমি জানি না। আমি একটা ব্যক্তিগত তিক্ততার কথা বলি। আমি আশা করব বা চাইব যে যারা আমাকে শুনছেন তারা আমাকে আমার জায়গা থেকে দেখার চেষ্টা করবেন। আপনি যাদের নাম বলেছেন 2-1 এফিশিয়েন্ট ভালো শাসক বা কর্মকর্তা, অ্যাডভাইজার ইত্যাদি হিসেবে, তাদের কারোর নাম না বলে আমি বলছি, আমি একটা ব্যবসা করতে গেছিলাম, সরকার করতে দেয়নি, তার বিরুদ্ধে হাইকোর্ট করেছিলাম, জিতেছি, তারপরেও দেয়নি। সরকার চলে যাবার পরে ব্যাংকে অনেক সুদ লোন হয়েছে, ব্যাংকের কাছে গেছি, ভাই আমি এত টাকা দিব, করতে হবে নাই, ব্যাংক আমাকে একভাবে মাফ করে দিয়েছে। আমি তো বাকি টাকা যেটা আমি নিয়েছি সে টাকা দেওয়ারও আমার ক্ষমতা নেই। আমি এই প্রজেক্টটা একজনের কাছে বিক্রি করে দেবো বলে কথাবার্তা বলেছি, তিনি রাজি হয়েছেন। এখন তাকে আমার ব্যবসাটা হ্যান্ড ওভার করতে হবে, সো আমার ডিমান্ড নোট লাগবে। এই ডিমান্ড নোট হাইকোর্ট আমাকে দিতে বলেছিল, সেইটার জন্যে আমি গেছি সংশ্লিষ্ট সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে,
তিনি আমাকে বলছেন, মান্না ভাই আপনি আসছেন, আপনাকে তো আমি অন্য কথা বলতে পারি না, কিন্তু আর কেউ হলে আমি কথাগুলো শুনতাম না। আমি বললাম কেন? না না, এটা করা যাবে না। আমি বললাম যে আমার তো এটা ন্যায্য অধিকার, আমি এটা পাই, কেন করবেন না? আপনি এখানে বসে আছেন তো এই কাজ করতেই। কয় না ভাই আমি এটা করব না। বা যাই হোক, উনি করবেন না, তাই কি করবো, চলে আসলাম। আমার মনে তখনই মনে হলো যে ওই সময় যখন আমি জেল খাটি, যখন আমার পেছনে পুলিশ দৌড়ায়, যখন আমার থাকা খাওয়ার ঠিক নাই, তখন উনি মনের সুখে চাকরি করেছেন। আর এখন ক্ষমতা বদলাবার পরে উনি ক্ষমতায় বসছি, আমি তার কাছে আসছি, অলমোস্ট নিজের কাছে আমি তার করুণা ভিক্ষা করতেছি। মনে মনে যা আসছিল কোনো কথা বলি নাই, আই গট ইট ডান। খুব লিগালি, কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার। আমার একবার ইচ্ছে হয়েছিল তার কাছে গিয়ে বলি যে এইখানে কি জন্য বসে আছে, ফালতু মিয়া, কাজ করতে জানেন না। তার সাথে আমার দেখাও হয়েছিল, আমি বলিনি কিছু। এরকম একটা নয়, অজস্র উদাহরণ আছে। তো আপনি এফিসিয়েন্সির কথা বলেন। মান্না ভাই আমি আপনাকে বলবো যে এই উপদেষ্টার সম্পর্কে একটু বিস্তারিত কিছু দেন আমাদেরকে, আমরা একটু একটু চেক ব্যাক করি আর কি, তার এত এত মাতবরি কারণটা কি? কারণ না ক্ষতিগ্রস্ত না, মানুষদের পাশে আপনি যেটা না পারেন দাঁড়ায়। না, আমি সেই ওদের ভদ্রলোকের ভালো চাই, ভালো হোক। না, এত বলবো না ভালো এই চাওয়ার কারণে কিছু যে নাই মান্না ভাই। এরকম মান্না ভাই এত এরকম ভালো চাওয়ার কিছু নাই। আমরা যেটা দেখছি যে মানে প্রথাগত রাজনীতিবিদদের মতোই কিছু কিছু উপদেষ্টা মানে ক্ষমতার মানে উপভোগ করছেন, তারা প্রোটোকলে ঢুকে গেছেন, তারা এখন নানা রকমের মাতবরি করতেছে, মাথার মধ্যে এক ছটাক বুদ্ধি নাই, নানা রকমের মাতবরি করে বেড়াচ্ছে। তো আমি পরবর্তীতে পার্সোনালি আপনার সঙ্গে কথা বলবো, আপনি একটু আমাদের বললেন যে এরা কারা, আমি একটু দেখতে ওকে চাই। ওকে তো ওকে ওকে জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক বিষয় জানলাম। এই বিষয়গুলো যদি আসলে মানে গ্রহণ করা হয় তাহলে দেশের জন্য মঙ্গল হবে। কারণ আপনি দীর্ঘদিন ধরে যে রাজনীতি করছেন, কল্যাণ, দেশের কল্যাণই একমাত্র লক্ষ্য, দেশের মঙ্গলই তো একমাত্র লক্ষ্য। আর আমরা জি দেশে থেকেও যা করেছি, এখনো যা করছি, তার মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশ এবং দেশের মানুষ। তো সবকিছুই ভালো হোক এটা আমরা চাই, বাট আমরা আমাদের মতো করে চাপ সৃষ্টি করে যাব। এবং মান্না ভাই, যে কোনো বিষয় আপনি মানে হেজিটেট করার কিছু নাই, এনি টাইম আপনি জাস্ট আমাদেরকে একটু বলেন যে কি হচ্ছে, আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেন। আপনি তো অনেক না, ব্যস্ত থাকেন। কনক, আমরা দুজন একসাথে জেলে ছিলাম ওই সরকারের আমলে। আমি আপনার ব্যাপারে যে অ্যাফিনিটি ফিল করি আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমি বলতে চাইনি সে ভদ্রলোকের ক্ষতি হোক বা কিছু, আমি সেটা চাই না। তার সম্পর্কে অনেকে ভালো ধারণা করে, ভালো অনেকের সম্পর্কে ধারণা করে, ভালো ধারণা করলেই তো হলো না, তিনি আসলে কতখানি ভালো জনগণের কল্যাণ করেন কি না। ধরেন আপনার কাছে দুটো মানুষ আছে, একটা মানুষ সো ডিসেন্ট, এত চমৎকার করে কথা বলে শুনে মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু তাকে আপনি একটা দায়িত্বের কথা বললেন, সে প্রকারান্তরে অ্যাভয়েড করলো। আর আরেকটা লোক রিলেটিভলি আসে আনকুত, কথা ঠিক মতো বলতে পারে না, তাকে একটা দায়িত্ব দিলেন, যথাযথভাবে পালন করলো। আমার কাছে প্রথম শ্রেণীর মানুষের কোনো দাবি নেই। রাইট। আই রিয়েলি ডোন্ট কাউন্ট। কেন দেবো আমি? এত বছর পরে জীবনে তো শেষ প্রান্তের দিকে চলে আসছি, সেটা কথা না। আমি নিজেকে এখনো এরকম মানে কি বলে যে ইররেলেভেন্ট মনে করি না, আমি এখনো রিলেভেন্ট আছি দেশের জন্য, আমি কাজও করছি। কিন্তু এই যেটা হয়েছে, ধরেন এত রক্তপাতের পরে এই মানুষগুলোর তো চোখে ঘুম থাকার কথা না। যে মানুষ আসছে কষ্ট করে, তার জন্য দৌড়ে যাবে, যখন পারছে না বলবে বাবা আমি পারছি না, আমি আধা ঘন্টা রেস্টে পরে আসো, বা সিস্টেম করবে, নাথিং লাইক দ্যাট। এই গভর্নমেন্ট দেখে আপনার মনে হবে না যে এরা জনগণের জন্য নিবেদিত, জনগণকে ভালো করবার জন্য সব কিছু করছে, এবং মানে উদ্ভট উদ্ভট মাঝে মাঝে কিছু কিছু কাজ করছে। আমি আপনার কথা শুনলাম তো ভাববো এগুলো দেবো কি না, কতখানি দেবো, কি দিতে হ্যাঁ, পারবো। অবশ্যই অবশ্যই, কেন খেয়াল দিবেন করবো, না মান্না ভাই, কেন খেয়াল দিবেন খেয়াল না? করবো, কেন খেয়াল করবো। দিবেন না? জি, কারণ শিওর সেই শিওর। কোনো প্রশ্নই নাই আমাদের কাছে। আপনাকে অসংখ্য জি ধন্যবাদ শিওর। জনাব মান্না। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। জি, মান্না ভাই। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জনাব মাহমুদুর রহমান মান্না সিনিয়র রাজনীতিবিদ, তিনি গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন আওয়ামী লীগের ব্যাপারে, বিএনপির যে বর্তমান যে অবস্থান সেটির ব্যাপারে, এবং এটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের কে নিয়ে। আমার মনে হয় যে যার যার জায়গা থেকে সতর্ক হওয়া বা যার যার জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করতে হবে, এর কোনো বিকল্প নাই। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বা নিজেদের ব্যক্তিগত
সুযোগ সুবিধা বা আরামায়েশের জন্য এতগুলো মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। হাসিনার মতো ফ্যাসিবাদকে আমরা ভয় পাই নাই, আর আপনারা তো নস্যি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, কনক সারোয়ারের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি করতে চাচ্ছে তারা, এবং সংস্কারের নামে ডক্টর ইউনূস তারা নির্বাচন দেরি করার চেষ্টা করছে, এটা কিন্তু স্পষ্ট। কারণ ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু করতো, এই বিচার করতে এত সময় কেন লাগবে, তারা বিচার শেষ করে দিত। কিন্তু অন্য সব জায়গায় সংস্কার, কি সংস্কার, সংস্কার সংস্কার শুধু চলছে। সংস্কার করা দরকার, আমরাও বলি সংস্কার করা দরকার, কিন্তু আপনার সংস্কার তো এমন হতে হবে এই সংস্কারটা আমাদের চোখে পড়ে, মানুষের চোখে পড়ে, কিন্তু সেই সংস্কার এখনো পর্যন্ত সরকার করতে পারে নাই। আমরা বলি বিএনপি নির্বাচন করতেছে, বিএনপি যেভাবে নির্বাচন করতেছে, সরকারের লোকেরা বা সরকারের পক্ষের লোকেরা আমরাও সংস্কার করতেছি, কিন্তু আসলে সংস্কার কি হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু মান্না ভাই করেছেন, আর অনেক প্রশ্নগুলো করেছেন, যে প্রশ্নগুলোর উত্তর হয়তো বা আসলে আমাদের জানা নাই। দর্শক, সাংবাদিক কনক সারোয়ার সহ যাদের আলোচনা শুনলেন, শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন।